প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকওয়াত হোসেন সেলিম। আজ আমাদের অতিথি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ঢাকার জাহানি আলম সরকার ল কলেজের ভাইস প্রিন্সিপাল অ্যাডভোকেট নজিবুর রহমান, এবং আমার বাইরে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল শেখ সিরাজ ইসলাম সিরাজ, এবং আমার সর্বডানে রয়েছেন যুক্তরাষ্ট্রের মূলধারার অভিনেতা কমিউনিটি অ্যাক্টিভিস্ট তৈয়ব রহমান টনি। আর তৈয়ব রহমান টনি আজকে আমাদের অতিথি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের ছোট ভাই। আমরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আমরা বাংলাদেশের বিষয় এবং যুক্তরাষ্ট্রের বিষয় নিয়ে কথা বলবো। আর আপনারা যেহেতু দুইজন বাংলাদেশ থেকে এসেছেন, সদ্য এসেছেন, বাংলাদেশকে কি অবস্থা রেখে এসেছেন, এবং আপনারা আসার পর আপনারা জানেন যে গত শুক্রবার বাংলাদেশ সময় একটা ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে ঢাকার গুলশান একটি রেস্টুরেন্টে। সেই হামলার পর বাংলাদেশের ইমেজ অনেকটাই সংকটের মুখে। বিদেশিরা বিনিয়োগের যে সম্ভাবনা ছিল, যে সুন্দরভাবে সেখানে কাজ করছিল, পদ্মা সেতুর কাজ করছিল, সবকিছু মিলে যেন একটা বাংলাদেশ একটা প্রশ্নের সম্মুখীন হয়েছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, কিভাবে এই সংকট থেকে উত্তরণ করা যায়। তা আমি প্রথমেই বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নজিবুর রহমানকে দিয়ে শুরু করতেছে। আপনি বাংলাদেশ কেমন দেখে আসলেন, এবং এই ঘটনাটা আসলে ঘটার পর এখন কি মনে হচ্ছে? আমি প্রথমে এই রমজান মাসে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে মিলন টিভি কর্তৃপক্ষ ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের আজকে যিনি উপস্থিত আসছেন সাক্ষাৎকার নিচ্ছেন জনাব শাকওয়াত সেলিম ভাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা জানেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। এই সরকার নির্বাচিত হওয়ার পর জনমুখী জনকল্যাণকর বহু কাজ করছে, দেশ বহুদূর এগিয়ে যাচ্ছে, এবং এই দেশের অগ্রগতির ব্যাপারে বিশ্বের অনেক রাষ্ট্রনায়ক, অনেক সংস্থার প্রধান প্রশংসা কুড়িয়েছে। তারা অনেকে বলেছে বাংলাদেশকে একটা ইমার্জিং টাইগার হিসেবে তারা উল্লেখ করেছে। আপনারা জানেন যে বিভিন্ন সেক্টরে বিভিন্ন অবস্থায় বাংলাদেশ অনেক উন্নতি লাভ করেছে। বিশেষ করে বলবো আমরা যে আমরা খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। শুধু স্বয়ংসম্পূর্ণ নয়, খাদ্য আমরা বিদেশে রপ্তানি করছি, এবং তাছাড়া আগে যে বিদ্যুৎ সমস্যা ছিল, ঘন ঘন বিদ্যুৎ চলে যেত, লোডশেডিং হতো, সেখান থেকে বাংলাদেশ জনগণ পরিত্রাণ পেয়েছে। আমরা বলতে গেলে সেরকম বিদ্যুৎ যাচ্ছে না, মানুষের স্বস্তি নিঃশ্বাস ফেলছে। জানেন বিদ্যুৎ একটি বিরাট সেক্টর, যে দেশের বিদ্যুৎ সবসময় পর্যাপ্ত থাকে, বিদ্যুৎ দেশের উন্নয়নের একটি বিরাট একটা মাধ্যম। বিদ্যুৎ ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। সেক্ষেত্রে আমরা অগ্রগতি সাধন করেছি। এর সাফল্য আমি বলবো বর্তমান গণতান্ত্রিক সরকার রয়েছে, এই সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে এটা করা সম্ভব হয়েছে। আপনি জানেন বাংলাদেশ আমাদের যখনই ক্ষমতা আসে তখনই দেশ এগিয়ে যায়। আগেও ছিল 96 সালে ক্ষমতা ছিল, দেশের অগ্রগতি হয়েছে, দেশের মানুষ ভালো ছিল, এখন আমরা অনেক ভালো আছি। বহু জায়গায় আমরা বিভিন্ন সেক্টরে আমরা উন্নতি লাভ করেছি। এছাড়া আমরা জানেন ওষুধ শিল্প আমরা সফল লাভ করেছি, আমাদের প্রযুক্তিতে সফল লাভ করেছি, আমরা কৃষিতে আমরা সফল লাভ করেছি। জনগণ এই সরকারের পক্ষে আছে। আমরা আশা করব আমরা যে কোনো সমস্যায় সরকার সমাধান করতে পারবে। এই সরকার যদি জনগণের সরকার, জনকল্যাণের সরকার, এবং সেটা আমরা করবো। আপনারা একটি কথা উল্লেখ করেছেন যে কিছুদিন আগে একটি জঙ্গি হামলা হয়েছে হলি আর্টিসান গুলশানে একটি রেস্টুরেন্টের রাতের বেলায়। আপনারা জানেন রমজান মাস, পবিত্র মাস, সংযমের মাস, শ্যামের মাস। এই মাসের সাথে তো অনেক সংযম থাকার কথা। আর সেই রমজান মাসের রাতের বেলায় কিভাবে মানুষকে মানুষ হত্যা করতে পারে সে মেনে নেওয়া যায় না। এরা মানুষ না, আমি বলবো এরা মুসলমান না, এরা মুসলমান ধর্মের প্রতি বিশ্বাসী নয়, এটা কোনো মেনে নেওয়া যায় না। আপনারা জানেন যে রাতের বেলা যে হামলা, সেখানে প্রায় 20 জন বিদেশি বাংলাদেশি জনগণ তাকে হত্যা করা হয়েছে, নৃশংস হত্যা করা হয়েছে। সেখানে ঢুকে খুবই হত্যা করা হয়েছে, গুলি করে মারা হয়েছে। সে কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা তীব্র নিন্দা করছি। আমরা এই নিন্দা করার ভাষা নেই। একে মানুষ কখনো এইভাবে হত্যা করতে পারে না, মানুষ হত্যা করতে পারে না। এই রমজান মাসে আপনারা জানেন নিশ্চয়ই কারা হত্যা করেছে, এই শিকড়টা কোথায় জনগণ শেখ হাসিনা বলেছে সে বের করবে, ইনশাল্লাহ সেটা বের হবে। যদিও মামলাটা এখন আন্ডার ইনভেস্টিগেশন, এই পর্যায়ে বলা ঠিক না, তারপরে কিছু বলতে হচ্ছে কারা ঘটিয়েছে। এগুলো জঙ্গিরা, যারা ইসলামকে মানে না, যারা ধর্মকে মানে না, যারা নীতিকে মানে না, গণতন্ত্র মানে না, আর যারা দেশ অবৈধ হচ্ছে তারা এটি বিশ্বাস করতে চায় না, মেনে নিতে পারছে না। জানেন এই দেশ নিয়ে সমস্যা হচ্ছে, অবৈতনিক ভাবে হোক, আন্তর্জাতিক ভাবে হোক, সে মেনে নিতে পারছে না। যাই হোক, এই যে হামলা হয়েছে
তীব্র নিন্দা জানাচ্ছি। নিশ্চয়ই এটা বের হবে এবং কারা ঘটিয়েছে তাদেরকে ধৃত করে আইনের আশ্রয় নিয়ে সুবিচার হোক, মানুষ জানুক, ভবিষ্যতে যেন এরকম হামলা আর না হতে পারে। শুধু বাংলাদেশে কেন, জঙ্গলি হামলা হয়েছে ইস্তাম্বুলের মধ্যে হয়েছে, এটা আমরা দেখেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি রেস্টুরেন্টে হামলা হয়েছে। যারা কারা, এরা মানুষ নয়, এরা জঙ্গি, এরা মানুষের ভালো চায় না, এরা শান্তি চায় না, এরা 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 অশান্তি বিশ্বাস করে, অরাজকতা বিশ্বাস করে। এদের দ্বারা কোনো দেশ জাতি এগিয়ে যেতে পারে না। আমি আশা করবো ওদের সামনেই হয়তো এই যারা ঘটিয়েছে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ ঘটিয়েছে এটা বের হবে। এই সরকার জনগণের সরকার, এই জনগণের মানুষকে মঙ্গল চায়, উন্নতি চায়, ইনশাল্লাহ সামনে এটি বের হবে। অতীতে এরকম হামলা হয়েছে জানেন, সে হামলাও আমরা অনেক মামলা হয়েছে, বুঝতে পেরেছি, সে মামলা আন্ডার ট্রায়াল। আশা করি এটাও বের হয়ে যাবে। আবারও আসবো আপনার কাছে। একটু বিশেষ শেখ সিরাজ ইসলাম সিরাজ থেকে জানতে চাই যে আসলে এই ঘটনাটি যে ঘটার পর যাচ্ছে বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ সেলিম ভাই, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে মিলেনিয়াম টিভিকেও ধন্যবাদ, আজকের অতিথিবৃন্দদেরকেও ধন্যবাদ। আসলে আমরা যে গত 20 তারিখে যুক্তরাষ্ট্রে এসেছি, আমি জনাব নজিবুর রহমান আমার বন্ধু, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের, ওনার সাথে আমি এসেছি। আসার পরে যে দুঃখজনক ঘটনার অবতারণা হলো যে বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে জননেত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে যেভাবে বাংলাদেশের পতাকাকে সমুন্নত করছিল সারা বিশ্বের বুকে, ঠিক সেই মুহূর্তে কিছু স্বার্থান্বেষী মহল এবং আমি মনে করি যে বাংলাদেশের আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়েরও কতিপয় কুচক্রী মহল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে এবং বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দেওয়ার জন্য এবং প্রশ্নবোধক একটা পর্যায়ে আনার জন্য এইরকম নৃশংস একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে। এবং সেটার মূল যে বিষয়টা আমি মনে করি যেভাবে ঘটিয়েছে, এটা হোলি আর্টিসান যে বেকারি, এটা রেস্টুরেন্ট, এবং সেখানে ম্যাক্সিমামই বিদেশিদের পদচারণা হয়। বিদেশি অতিথিরা সেখানে রেস্টুরেন্টে যে তাদের রুচি মাফিক খাবার ওখানে তারা গ্রহণ করেন। তার এই প্রেক্ষিতে যে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এই বাংলাদেশটাকে একটা প্রশ্নবোধক করার জন্যে কিছু বিদেশি মেহমানদেরকে যদি আক্রমণ করা হয়, হত্যা করা হয়, তাহলে বিদেশ থেকে বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ের চাপ বাংলাদেশের উপরে আসতে পারে। এরকম একটা চিন্তা থেকে আমার মনে হয় এই জঙ্গিরা এরকম একটা নৃশংস জঘন্য, যারা এই নিন্দা ভাষা আমার অন্তত ব্যক্তিগতভাবে নেই। পবিত্র রমজান মাসে এরকম একটা দুঃখজনক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, সারা দেশ, সারা জাতি, সারা বিশ্ব এটাকে নিন্দা জানিয়েছে। সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং এই শোক ঘোষণায় ক্ষান্ত হন নাই, উনি নিজে এসে এইসব বিদেশি যে রাষ্ট্রদূত তাদেরকে আহ্বান করে তাদের স্বদেশীয় যে লোকগুলো নিহত হয়েছে তাদের কাছে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তাদের এই লাশগুলোকে তাদের কাছে হস্তান্তর করেছে। এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যথ সময়োপযুক্ত একটা পদক্ষেপ গ্রহণ করেছে, যেটা ইতিপূর্বে উনি করিয়েছিলেন। বিডিআর বিদ্রোহের সময় যেরকম শক্ত হাতে উনি হাল ধরেছিলেন, না হলে এদেশের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নের সম্মুখীন হয়ে যেত, বা বাংলাদেশের স্বাধীনতা থাকতো কি থাকতো না, এরকম একটা পর্যায়ে চলে এসেছিল। সেই তেমনি মুহূর্তে উনি এরকম পদক্ষেপ নিয়েছিলেন এবং এই জঙ্গি ঘটনায়ও উনি দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন এবং ল এনফোর্সমেন্ট এজেন্সিকে উনি নির্দেশ প্রদান করেছেন অতি দ্রুত এই সব জঙ্গি হামলার মূল হোতা যারা এবং যারা এইটায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে, যারা মদত দিয়েছে, এদেরকে উনি দৃষ্টান্তমূলক খুঁজে বের করে আইনের আওতায় সোপর্দ করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি অচিরেই উনি গ্রহণ করবেন, এই মর্মে উনি প্রতিশ্রুতি দিয়েছেন। অতএব আমরা আজকে এই জীবনের প্রথম পবিত্র ঈদ উদযাপন করছি আমেরিকার মতো একটি রাষ্ট্রে। এখান থেকে আমরা প্রত্যাশা করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে যে এই জঙ্গি হামলা আমরা আগামী 12 তারিখে ইনশাল্লাহ দেশের বাড়িতে যাব, আমরা যে ইনশাল্লাহ সেখানেও আমরা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষ থেকে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা সমন্বয় করবো, সহযোগিতা করবো ল এনফোর্সমেন্ট এজেন্সি যাতে অতি দ্রুত এই মামলার চার্জশিট দেয় এবং যারা এইটার সাথে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদেরকে আইনের আওতায় আনে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ আইনের শাসন যদি
সুপ্রতিষ্ঠিত হয়, সেখানে ইনশাআল্লাহ জঙ্গি বা অন্য কোনো বিশৃঙ্খল চিন্তা সেখানে বাস্তবায়ন করতে পারবে না। এবং এই ঘটনার ইনশাআল্লাহ সঠিক বিচার বাংলার মাটিতে আল্লাহ পাকের ইচ্ছা ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে হবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আবার আপনার কাছে আসবো। টুনি ভাই, আপনি যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন অভিবাসী, যুক্তরাষ্ট্র সম্পর্কে এখানকার বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্র কি ভাবছে আসলে, এই বিষয়টা আপনার মুদ্রার সাথে সম্পৃক্ত। এই বাংলাদেশের যে ইমেজ সংকট দেখা দিয়েছে এই ঘটনার পরে, এবং বাংলাদেশের ইতিহাসে এরকম নেককারজনক ঘটনা এই প্রথম, এরকম ঘটনা বাংলাদেশে অতীতে ঘটে নাই। তো একজন প্রবাসী হিসেবে কিভাবে দেখছেন বিষয়টা? ধন্যবাদ শিমুল সাহেব, সুন্দর প্রশ্ন এটা। আসলে যুক্তরাষ্ট্র আমাদের এই বাংলাদেশের ঘটনাকে নিয়ে তারা বিচলিত হলেও বর্তমান যুক্তরাষ্ট্র ওবামা প্রশাসন বলেছে যে প্রয়োজনে আমরা বাংলাদেশ সরকারকে সাহায্য সহযোগিতা করব। কারণ এই কারণে বলেছে, বর্তমান আমাদের প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা শক্ত হাতে যেভাবে উনি এটাকে ট্যাকেল করেছে, আমার বিশ্বে আমার মনে হয় না এরকম ভাবে সে করতে পারবে। শুধু উনি একটাই করতে পারে, দেশকে ভালোবাসে, জাতিকে ভালোবাসে, বাংলাদেশের মানুষকে সে ভালোবাসে। জঙ্গি তাদেরকে সে এক বিন্দু তাকে ছাড় দিবে না, যার কারণে সারা বিশ্বে, সারা ওয়ার্ল্ড মডেল বলেন, তাকে সাহায্য সহযোগিতা করার জন্য সহায়তা করেছে। সেদিকে জাপান বলেন, ইটালি বলেন, তারা বলছে যে তোমাকে জঙ্গি প্রতিরোধ করার জন্য সর্বোচ্চ সহযোগিতা আমরা করব। তাদের লোক মারা গেছে, তারা জানে সরকার এক বিন্দু সে এই ছাড় দেয়নি কাউকে। শুধু না, এই জঙ্গি সংগঠন জামাত বিএনপি করছে, এটা নর্মাল কথা ভাই। এই সরকার এই দেশকে যে উন্নয়ন করছে, তাদেরকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্নভাবে, শুধু এটা না, আগে দেখেছে রংপুর, গাইবান্ধা বিদেশি লোক মারছে কারা, এরা জামাত বিএনপির লোক, এই সরকার বাধাগ্রস্ত করার জন্য। কিন্তু এই সরকার পিছিয়ে থাকবে না, দমন করবে ইনশাল্লাহ। এবং বিশ্বের কাছে রোল মডেল, যুদ্ধ বিচার করেছে, দেখেছেন সারা বিশ্বের অন্য সে করেছে, সে করতে পারবে। একজন নেত্রী যার পিতা মাতা ভাই বোন স্বামী নাই, একটা দেশকে সে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার দিকে একটু ভাবুন আপনারা। সে তার চারদিকে লোকরা, তাদের নিজস্ব মন্ত্রী কিছু লোকরা তারপর দুর্নাম বদনাম করেছে। আর কি চান, সে জানের মা ছেড়ে, ছেলে মেয়েদের যারা ছেড়ে দেশের জন্য আজ যুদ্ধ করছে। এই জন্য সে পারবে, সে করতে পারবে, সেই পারে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র কেন, ওনারা এই আমাদের জননেত্রী শেখ হাসিনার এই কর্মকাণ্ড থেকে তারা অ্যাপ্রিসিয়েট করছে, প্রয়োজনে তারা সহযোগিতা করবে। আবার নজিব ভাই, আপনি যে বিষয়টা বললেন যে আমাদের সিরাজ ভাই বললেন যে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই ধরনের কাজকে মোকাবেলা করা যাবে, এই ধরনের কাজকে প্রতিরোধ করা যাবে। তো আইনের শাসন প্রতিষ্ঠায় আসলে কি করণীয়? সরকার কিছুতে আমাদের সুশীল সমাজে বলছে যে যথাযথভাবে অপরাধীরা বিচারের আওতায় না আসায় এই ঘটনাগুলো ঘটছে। ইতিপূর্বে ব্লগার হত্যা হয়েছে, আরো অনেকে এরকম জঙ্গি হত্যার শিকার হয়েছে। সেগুলোর সুষ্ঠু বিচার না হওয়ার কারণে অনেকে বলছেন যে এই ঘটনাগুলো বারবার ঘটছে। একজন আইনজীবী হিসেবে আপনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আচ্ছা, না, অতীতে এরকম কয়েকটা হত্যাকাণ্ড ঘটেছে এবং ব্লগার হত্যা হয়েছে, সেগুলো আপনার তদন্ত হয়েছে। তদন্তের মাধ্যমে যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদেরকে অভিযোগপত্রে চার্জশিটের নাম নথিভুক্ত করেছে। সেই মামলাগুলো বিচারে চলে গেছে এবং বিচারে আছে, এবং আইনি শাসন আছে বলেই সঠিক তদন্তের মাধ্যমে, সঠিক সাক্ষী প্রমাণের মাধ্যমে তদন্ত হওয়ার পরেই সেই চার্জশিট দেওয়া হয়েছে। দেওয়ার পর সেই মামলাগুলি এখন বিচারাধীন রয়েছে, এবং সেই মামলা নিশ্চয়ই সঠিক বিচারের মাধ্যমে, সঠিক ট্রায়ালের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় এনে তাদের শাস্তি প্রদান করা হবে। এবং কারা কারা ঘটেছে সেই তথ্যগুলো আমাদের যে ল এনফোর্সমেন্ট এজেন্সি রয়েছে, গোয়েন্দা সংস্থা রয়েছে, তারা সে বের করেছে এবং সেইভাবেই এগিয়ে যাচ্ছে। এবং আমাদের দেশে যেখানে সত্যিকার থেকে আইনি শাসন আছে বলেই প্রত্যেকটি মামলা আমার সঠিকভাবে তদন্ত হচ্ছে, সঠিক বিচার হচ্ছে, এইভাবে হচ্ছে। এইটা অতীতে হতে এরকম ছিল না, বর্তমানে আমি বলবো এই সরকারের একটা নিরপেক্ষ সরকার, আইনি শাসন সরকার, এবং আইনি শাসন আছে বলেই সেটাই হচ্ছে। অর্থাৎ আমরা আশা করব যে ঘটনা আগে ঘটেছে এবং যা যদি পরিস্থিতি ঘটে থাকে সেগুলি সঠিক আইনের মাধ্যমে, নিরপেক্ষ বিচার ব্যবস্থার মাধ্যমে, আইনি শাসনের মাধ্যমে সেটা হবে। এই সরকার আইনি শাসনের সরকার, এই সকল জনগণের সরকার, এই সকল মানুষের সরকার, এদেশের কৃষক মানুষের সরকার। এই সরকার সঠিক বিচার চায়
এবং এই সরকার যে পর্যন্ত আছে মানুষের জন্য কাজ করে গেছে, কল্যাণের জন্য কাজ করছে। জনগণ সেটা জানে, সেদিন সব মানুষ সে নিজের জীবনাধিক মতো সে বলেছে আমি এই দেশের মানুষদের পর্যন্ত আমি জীবন দিব। তাকে বহুবার হত্যার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আল্লাহর অসীম রহমতে সে বেঁচে গেছেন। 21 গ্যাং হামলার উপর হয়েছিল, সে বেঁচে গেছে এবং সেই মামলা এখন শেষ পর্যায়ে রয়েছে। অথবা কয়েকজন সাক্ষী শেষ হয়ে যাচ্ছে, সেই মামলার বিচার শেষ হয়ে যাবে। অথবা আইনি শাসন আছে বলে সে এগিয়ে যাচ্ছে। এবং এই সরকার জনগণের সরকার, এই সরকার যতদিন থাকবে দেশ এগিয়ে যাবে। দেশের অগ্রগতি হচ্ছে আর হবে, কিন্তু কিছু মহল দেশের চক্র তারা আমাদের উন্নয়নকে তারা বাধা করতে চাচ্ছে, সেই উন্নয়ন দেখতে চাচ্ছে না। এটা আমাদের দেশে কিছু রাজনৈতিক দলও আছে, তারা চাচ্ছে না, তারা বেশি আমাদের পিছিয়ে চেষ্টা করছে। অথচ দেখেছেন 3 মাস কিভাবে হত্যাযোগ্য চালিয়েছে, হত্যাদের মানুষ পুড়িয়ে মেরেছে। এটা মানা যায় না। যেমন সত্য মা, সে মাকে পুড়িয়ে মেরেছে এবং শিশু বাচ্চাকে স্কুলে যাচ্ছে, শিশুকে পিছনে তার স্কুল ব্যাগ তাকে কিভাবে মেরেছে, হত্যা করেছে। কিছুদিন আগে তার বাবা ক্যান্সার মারা গেছে, তারপর তার মাকে তাকে পুড়িয়ে মেরেছে। এটা মানুষ, মুসলমান কখনো একটি মানুষকে পুড়িয়ে মারতে পারে না, এটা মেনে নেওয়া যায় না। সেটাও আমাদের সরকার শেখ হাসিনা সেটা মোকাবেলা করেছে, করে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এই সরকার যে পর্যন্ত থাকবে জনগণের কাজ করবে আছে, যে যতই বাধা বসবে, যতই সন্ত্রাস সেটা এটা টিকবে না। এই সরকার মোকাবেলা করতে পারবে। জনগণকে নিয়েই এই সরকার এগিয়ে যাবে, ইনশাল্লাহ দেশ এগিয়ে যাবে। এই জন্য আমি সকলের সহযোগিতা দরকার, দেশ বিদেশ সহযোগিতা দরকার। আপনারা শুনেছেন ওবামা, আমেরিকার প্রেসিডেন্ট ওবামা বলছে যে কোনো ব্যাপারে সে আমাদের সরকারকে সহায়তা করবে। তাকে ধন্যবাদ ওবামাকে। সেও চায় সন্ত্রাস মুক্ত বিশ্ব হোক। এই ব্যাপারে সকলে ঐক্যবদ্ধ আছি, সন্ত্রাসী ঐক্যবদ্ধ আছি, জঙ্গলের ঐক্যবদ্ধ আছি। ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে, এই আমি আশা ব্যক্ত করছি। আবারও আমরা একটা বিরতি যাব। প্রিয় দর্শক, সঙ্গের বিরতি পর আবার আমরা বিরতির পর আবার আমরা ফিরে আসলাম আজকে আমেরিকা। আজ আমাদের অতিথি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ঢাকার জাহাঙ্গীর আলম সরকারি ল কলেজের ভাইস প্রিন্সিপাল অ্যাডভোকেট নজিবুর রহমান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট শেখ ইসলাম সিরাজ এবং যুক্তরাষ্ট্র মূলধারার অভিনেতা তৈবুর রহমান টনি। আপনাদেরকে আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম বাংলাদেশের বিষয় নিয়ে, বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা কি করণীয়। আপনারা আইনজীবী হিসেবে দুজনেই বরিষ্ঠভাবে দায়িত্ব পালন করছেন। তো এই আইনের শাসন আর প্রতিষ্ঠার জন্য যে কথাটা আপনি বলছিলেন যে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে এসব জঙ্গিবাদ মুক্ত করা যাবে, তো ওইটা আসলে বাধাটা কোথায়? দেখুন, আসলে বাংলাদেশের যে আইনের শাসন, যে আইনটা প্রচলিত আইন, এটা আসলে আমি মনে করি যে এটা ব্যক্তিগতভাবে আসলে একটা ঘটনা ঘটলে ল এনফোর্সমেন্ট এজেন্সি এটা ইনভেস্টিগেশন করে তারা বিভিন্ন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করে, আলামত সংগ্রহ করে, দেন তারা এটা একটা চার্জশিট আকারে, অভিযোগপত্র আকারে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে। এরপরে বিজ্ঞ আদালতে উপস্থাপন করার পরে দেখা গেল যে আইনগত কতগুলো প্রক্রিয়া মেনটেন করে এটাকে ট্রায়ালে পাঠাতে হয়, যার জন্যে আমাদের এই বিচার ব্যবস্থা একটা দীর্ঘসূত্রিতার জালে আবদ্ধ হয়ে যায়। যেমন 5 জন আসামি অ্যারেস্ট হলো, 3 জন আসামি পলাতক থাকলো। এই 3 জন আসামি যে পলাতক আছে এদের নামে যথাযথ সমন দিতে হবে, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট দিতে হবে। এরপরে তাদেরকে খুঁজে পাওয়া না গেলে তাদেরকে আবার পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে, সেই বিজ্ঞাপনের কপি আবার জুডিশিয়াল রেকর্ডে আসতে হবে। এই যে প্রক্রিয়া, দীর্ঘ প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো করতে করতে বিশাল একটা সময় চলে যায়, যেখানে ওই যে একটা প্রচলিত বাক্য আছে যে বিলম্বিত বিচার, বিচার না পাওয়ার সামনে, যার জন্য একটা পর্যায়ে যিনি অভিযোগকারী, যিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি, যিনি আবেদনকারী, এজাহারকারী, উনি আসলে ক্লান্ত বোধ করেন। উনি আসলে ওনার যে স্বজন হারানোর যে বেদনা, এটা বুকে নিয়ে উনি যে বিচার পাবেন এই প্রত্যাশায় আইন প্রয়োগকারী সংস্থার দ্বারস্থ হয়, বাংলাদেশের সরকারের দ্বারস্থ হয়। উনি বুক বেঁধে যখন দেখে যে মাসের পর বৎসরের পর বৎসর এইভাবে চলে যায়, বিলম্বিত হতে থাকে বিচার, সাক্ষী পাওয়া যাচ্ছে না, সাক্ষী পাওয়া গেলে আলামত পাওয়া যাচ্ছে না, আলামত পাওয়া গেলে আবার দেখা গেল যে আজকে একজন বিচারক ছুটিতে আছেন, আরেকদিন দেখা গেল যে একজন আইনজীবী তার আসামির জন্য সময়ের আবেদন করেছেন। বিভিন্ন কারণে প্রেক্ষাপটে আমাদের এই বিচার ব্যবস্থাটাকে আমি মনে করি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত অভিমত, এখানে একজন লার্নেড ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছে, উনি আমার সাথে আবার হার্ড হতে পারেন, এই বেগ পার্ডন যে আপনি হার্ড হবেন না, যেটা আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থাটাকে আরেকটু ঢেলে সাজালে আমরা মনে করি যে এইসব জঙ্গি তৎপরতা, যেমন
বিভিন্ন বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে আছে স্পট ট্রায়ালের ব্যবস্থা। একটা ঘটনা ঘটলো, ওখানে জাজ সাহেব চলে যাবেন, চলে যেয়ে ওখানে স্পটে সাক্ষী নেবেন, অভিযোগকারী যিনিই থাকুক বা না থাকুক, রাষ্ট্রের পক্ষে এই একজন আইন প্রয়োগকারী সংস্থা উনি অভিযোগ করবেন, এটা ওখানেই ট্রায়াল করে ওখানে তারা জাজমেন্ট দিয়ে দিল। যেমন লুক্সেমবার্গ ট্রায়াল যেটা হয়েছে আমরা দেখেছি, যে বাংলাদেশেও সম্প্রতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার, এই সরকার আসার পরে উনি চিন্তা করলেন যে বাংলাদেশে একটা যুদ্ধ অপরাধী যে গ্রুপটা ছিল, যারা অপরাধী, যুদ্ধ অপরাধের মতো মানবতা বিরোধী অপরাধ তারা করেছে, এই অপরাধীদের বিচার হওয়া দরকার। তাই উনি এই সেই 73 যে আইন, এটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী উনি এটা বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, এবং ইতিমধ্যে বেশ কয়েকজন যুদ্ধ অপরাধীকে বাংলাদেশের মাটিতে কিন্তু শাস্তি দেওয়া হয়েছে, অ্যাজ পার রুল তাদেরকে শাস্তি ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। তো অথচ দেখা গেল যে এই বিচারটা নিয়েও কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন গ্রুপ বিভিন্ন মন্তব্য করেছেন, কিন্তু তেনারা জানেন না লুক্সেমবার্গ ট্রায়াল যে হয়েছে সেখানে দেখা গেছে যে আপনি একজন আইনজীবী না, একজন জজও না, কিন্তু গভর্নমেন্ট মনে করেছে যে ওখানে এই লোকটাকে দিয়ে, যে মিস্টার টনি, ওনাকে আমি ফিট মনে করেছি, উনি লেখাপড়া জানেন, ভালো স্মার্ট, এবং সমাজ সংসার সম্পর্কে উনি ভালো ধারণা রাখেন, অভিজ্ঞ সম্পন্ন মানুষ, ওনাকে বিচারক নিয়োগ করেছেন লুক্সেমবার্গ ট্রায়াল। এবং সেখানে একজন অভিযোগকারী এসে অভিযোগ করেছেন যে আমার পিতা অথবা আমার ভাই অথবা আমার স্ত্রী অথবা আমার স্বামী, সে এই যুদ্ধে এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, তার জীবন স্পার হয়ে গেছে, আমি এটা বিচার চাই। এবং সেখানে দেখেন যে থার্ড কোনো, আমি এটা কিন্তু বলছি অন ম্যাটেরিয়াল, আমি একটা ওই দেশের একটা ম্যাগাজিন পড়েছিলাম, সেখানে কিন্তু এটার উদ্ধৃতি আছে, এবং সেখানে বলেছে যে অভিযোগকারীকে এই গভর্নমেন্ট নিয়োগকৃত জজই, উনি যদিও প্রফেশনাল জজ না, তারপরে উনি নিজে তাকে এক্সাম করেছে, উনি নিজে তাকে জেরা করেছেন, জেরা করার পরে ওনার কাছে, ওনার চিন্তায় যদি মনে হয়েছে যে হ্যাঁ এইটা অভিযোগকারীর অভিযোগটা সত্য, এবং এই অভিযুক্ত যে ব্যক্তি উনি বিচারের আওতায় আসতে সক্ষম, আসা উচিত, উনি তখন তাকে যে জাজমেন্ট দিয়েছে তাকে ফাঁসি দিয়েছে, হ্যাং করেছেন। এবং দেখা গেছে যে এইটার ইসে কোনো আপিলের বিধান ছিল না, অথচ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিচারে এমন ভাবে উনি বিশ্বাসী, আইনের প্রতি উনি এত বেশি শ্রদ্ধাশীল যে উনি এটাকে আপিলের আওতায় রেখেছে যে না এখানে, এবং উনি স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করেছেন ঠিকই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক মানের বিচার যাতে হয় এটা উনি চেয়েছেন। এবং সেটা বাংলাদেশের মাটিতে, এবং বাংলাদেশের বিজ্ঞ অভিজ্ঞ যে জজশিপরা ছিলেন সেখানে 3 জন, মহামান্য হাইকোর্টের 2 জন জজ এবং অবসরপ্রাপ্ত একজন জজকে নিয়ে 3 জনের যে সমন্বয় জজ, একজন চেয়ারম্যানের নেতৃত্বে, সেখানে তারা এই ট্রায়ালটা সম্পন্ন করেছেন। এবং পুঙ্খানুপুঙ্খরূপে এমন ভাবে এতগুলো সাক্ষী, যেখানে নিরপেক্ষ সাক্ষী আমি মনে করি যে 2-4 জন হইলেই, এমনকি আইনে এটাও বলা আছে যে একমাত্র অভিযোগকারীর সাক্ষ্যটাকেই যদি আদালত মনে করেন যে এটা যথার্থ, তার উপরেই তাকে কনভিকশন দেওয়া যায়। বাট আমাদের বাংলাদেশের মাটিতে এমন ভাবে এই বিচার ব্যবস্থাটাকে করা হয়েছে যেখানে অগণিত সাক্ষী, আসলে আমি মনে করি এতগুলো সাক্ষীর প্রয়োজন ছিল না। এবং দীর্ঘ 40 বছর আগের যে ঘটনা, সেই সব ঘটনার যে পুঙ্খানুপুঙ্খ মানচিত্রের মতো একবারে ইয়ে করে, যেখানে ছবি, এই সব পুঙ্খানুপুঙ্খ এখানে চিন্তা করা হয়েছে, এখানে উপস্থাপন করা হয়েছে, এত কিছুর প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। অথচ এই বিচার নিয়েও কিন্তু আমাদের বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী সমাজ, তথাকথিত রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক দল, এরা লম্পজম্প করেছে, তারা বিরূপ মন্তব্য করেছে। জঙ্গি দমনে কি আপনি মনে করেন যে ধরনের স্পেশাল ট্রাইব্যুনালের প্রয়োজন রয়েছে, এরকম মনে করেন? জঙ্গি দমনে আসলে বাংলাদেশের অবস্থাটা এখনো ওই পর্যায়ে পৌঁছেনি, যদিও একটা ঘটনা ঘটেছে, বা আমি মনে করি এটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করার মতো খুব বেশি কিছু হয় নাই, এই সাধারণ আইনে এদের বিচার করা দরকার। তবে হ্যাঁ, এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই বিচারটা করা যেতে পারে, যাতে সারা বিশ্ব বাংলাদেশের এই বিচার ব্যবস্থাটার প্রতি একটু আস্থাশীল হয়। এবং বিশেষ করে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যে এই যুক্তরাষ্ট্রের মাননীয় প্রেসিডেন্ট ওবামা সাহেবকে, এবং তার যে বার্নিকাট আমাদের ওখানে রাষ্ট্রদূত আছেন, উনিও বলছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে কোনো
ডাকে ওনারা সাড়া দেবেন এবং তারা সহযোগিতা করবেন, এবং বিচার ব্যবস্থায় ইফ নেসেসিটি আমাদের সরকার যদি চায় তারা সহযোগিতা দেবেন। এটা বিভিন্ন রাষ্ট্রদূত সাহেবরা বলেছেন, এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জোরালো স্বরে এবং সুষমা স্বরাজ স্পষ্টভাবেই বলেছেন যে বাংলাদেশের জনগণের পক্ষে, বাংলাদেশের সরকারের পক্ষে তার সরকার আছে, সহযোগিতা করবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এইটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের দরকার নেই। বাংলাদেশের প্রচলিত আইনে যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আছে, এটা অতি দ্রুত ইনভেস্টিগেশন করে ল এনফোর্সমেন্ট এজেন্সি তারা খুব তাড়াতাড়ি এটা চার্জশিট দেবে এবং খুব বেশি দ্রুত উইদিন 3 মান্থস এটা বিচার কমপ্লিট হবে এবং বাংলাদেশের সারা বিশ্বের বুকে দেখাবে যে সঠিক বিচার বাংলার মাটিতে ইনশাল্লাহ হয়। এবং এইটা আমরা বিশেষ করে বাংলাদেশের মানুষ হিসাবে, বাংলাদেশের সন্তান হিসাবে এবং বাংলাদেশের একজন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আইনজীবী হিসাবে আমি এটা প্রত্যাশা করি। আমি আশা করি আমার সঙ্গী, আমার বন্ধু বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মিস্টার নজিবুর রহমান এবং তার ভ্রাতা মিস্টার তৈবুর রহমান কনি, উনিও একমত হবেন আমার সাথে। টনি ভাই, ভাই যে কথাটা বললেন, আপনি একজন যুক্তরাষ্ট্র প্রবাসী হিসেবে আসলে যে বাংলাদেশের যে ইমেজ ক্ষুণ্ণের যে বিষয়টা, এখান থেকে কিভাবে কাজ করলে পরে বাংলাদেশের জন্য সহায়ক বলে মনে করেন? আমরা প্রবাস থেকে বাংলাদেশ সরকারের জন্য যত কাজ এইখানে করা দরকার আমরা কিন্তু ঘির করে যাচ্ছি বাংলাদেশের ইমেজ বাড়াবার জন্য। ইভেন আমরা এখানে বলেন, আমরা সিনেটর বলেন, কনস্টিটিউয়েন্ট আছে যারা আছে, প্রত্যেক কিছু আমরা লবি করছি ব্যাপারটা। সেখানে একটা পর্যায়ে কিছু দেখা যাচ্ছে এখানে জামাত বিএনপি পন্থীরা, এই জানান আপনি কদিন আগে আমাদের জয়ের মামার বিরুদ্ধে যে মালিনের ব্যাপারে যে কথাগুলো বলছে, সম্পূর্ণ মিথ্যা ভুয়া জিনিসটা আসছে। এই আমাদের সরকারকে ইমেজ নষ্ট করার জন্য ওরা যতভাবে যত প্রক্রিয়া তারা করছে, কিন্তু এটা ধরে রাখতে পারবে না। বাংলাদেশ সরকার বলেন আর আমেরিকা সরকার সম্বন্ধে জানে যে বাংলাদেশ সরকার কি ধরনের সরকার এবং কারা কিভাবে কাজ করছে। এই ইমেজটাকে এই নষ্ট করার জন্য বাংলাদেশ সরকারকে কিছু লোক এইখানে আমাদের কাজ করে যাচ্ছে, কিন্তু এই ব্যাপারে আমরা সচেতন এবং আমাদেরকে আরো সচেতন হবে এই লোকগুলি যেন বাংলাদেশ ইমেজকে নষ্ট না করার জন্য, আমাদের এই জঙ্গি সংগঠনের জন্য ইমেজ নষ্ট করার জন্য এই কিছু লোক বিরোধী দল জামাত বলে বিএনপি এরাই কিন্তু করতেছে আমাদের ইমেজ নষ্ট করার জন্য। কেন কেন করছে? বাংলাদেশ সরকার উন্নয়ন এবং যেসব কাজ পদক্ষেপ নিচ্ছে অনেক উপরে যাচ্ছে আমরা, এবং বিশ্বের মডেল, রোল মডেল বলেন, তারা এই সরকারকে অ্যাপ্রিসিয়েট করছে। যুদ্ধবদ্ধের বিচার বলেন, রাস্তাঘাট বলেন, উন্নয়ন বলেন, যেভাবে এগিয়ে যাচ্ছে উনি ঠিক না একটাই, জনগণ জাতিকে বাঁচাবার জন্য আমার যা আমি করবো, এটা বিশ্বের লোকেরা কিন্তু তাকে যাচ্ছে। এটার পিছনে আমরা প্রবাস থেকে এই ইমেজটাকে ঠিক রাখার জন্য আমরা কিন্তু করে যাচ্ছে কাজ, কিন্তু এক শ্রেণীর লোক এর পিছনে পয়সা দিয়ে বিভিন্নভাবে মিথ্যা তথ্য দিয়ে নষ্ট করছে। কদিন আগে দেখেন আমাদের এই যে টাইম টিভিতে জোয়ার একটা ঘটনা ছবি দিয়ে একটা ফেক একটা ছবি দিয়ে লাগিয়েছে, এটা কি দমিয়ে রাখতে পারবে? মিথ্যা জিনিস পারবে না, কারণ এই সরকারকে যে বলেন তার ছেলে সন্তানকে জয় কি বলেন ইমেজ নষ্ট করার জন্য করছে, কিন্তু কাজ হবে না। সত্য সংগঠিত হবে। এই ইমেজ যতই নষ্ট করুক, সরকার কিন্তু তার সৎ সাহস আছে, সে কি কাজ করতেছে ইমেজকে ওঠাবার জন্য। আমরা প্রবাস থেকে আমরা কাজ করে যাচ্ছি, করব, এবং প্রবাসীরা আমরা সচেতন, বিদেশিরা সচেতন। আমার এই ভাই এক সময় যখন 9/11 যখন জেলে ছিলেন, তখন ব্যারিস্টার রফিক আমার ভাইকে দেখেছেন, তাকে মুক্তির জন্য কত আন্দোলন করেছে। এই সরকার তখন থেকে তত্ত্বাবধায়ক সরকার বলেন কেন, তারা চাচ্ছে এই সরকারকে, এই আওয়ামী লীগ যদি থাকে বাংলাদেশে উন্নয়ন হবে, সোনার বাংলাদেশ হবে, কিন্তু বিরোধী দল কিছু পন্থী আছে, জামাতি পন্থী আর চাচ্ছে না সরকার নষ্ট করার জন্য। বিদেশে প্রবাসী যেখানে আছে বিভিন্ন লবিং করে ইমেজকে নষ্ট করার চেষ্টা। কিন্তু এই ঘটনা তো বাঙালি প্রবাসীরাও ভয় পাচ্ছে দেশে যাওয়ার জন্য, এবং বিনিয়োগকারী যারা আছেন তারাও শঙ্কার মধ্যে রয়েছেন। শুনেন, আমি গত বছর বাংলাদেশে আসছি, এইটা কারা করছে জানেন? যারা জামাত বিএনপি পন্থী, তারা ওদেরকে ভয় দিচ্ছে। আপনি প্রমিস, আপনি যান, নিঃসন্দেহে আপনি যান, এখানে কাজ ব্যবসা সবাই করছে। আমি দেশ থেকে এসেছি ভাই, সবাই চাচ্ছে এই দেশে চলবে, আমরা ব্যবসা করতে পারছি না। কিন্তু সম্প্রতি যে ঘটনা গুলশান হামলার পরে, হ্যাঁ, এইটা করছে কারা? সবাই জানে, সচেতন কারা করছে তারা জানে। আপনি যান, আপনাকে কেন মারবে? আমি তো কেন মারবে? আমি তো সন্ত্রাসী করি না, আমি তো রাজনীতি নষ্ট করি না। যারা করছে বাধাগ্রস্ত, তারাই আপনাকে ভয় দেখাচ্ছে দেশে যেও না, দেশে গেলে এটা হবে। হ্যাঁ, এইটা অনেক কিন্তু ঘটনা কোথায় না হচ্ছে না। আমেরিকার মতো দেশে হচ্ছে না, অনলাইনে হচ্ছে না, আমেরিকা হচ্ছে না, বন্যা হচ্ছে না, কোথায় কিনা হচ্ছে না, সব দেশে হচ্ছে। আমাদের সুন্দর ছোট একটা দেশ, এর মধ্যে নেত্রী আমাদের সরকার থেকে করতেছে, এবং বিনিয়োগ আপনি করেন না, বিনিয়োগের জন্য তো আপনার অসুবিধা নাই। যদি কপাল খারাপ থাকে সেটা তো কিছু করার নাই, কিন্তু সরকার সচেতন
এবং নিরাপত্তা দেওয়ার জন্য, বিনিয়োগ করার জন্য ডাকছে, আসেন আমরা ব্যবস্থা করব। সেখানে কিছু লোক আপনাকে বিভ্রান্ত ছড়াচ্ছে, উল্টো পাল্টা বলছে, দেশে যাওয়া মানে জেন না, এটা নাথিং। আপনি যান, বিনিয়োগ করেন, দেশে যান, দেশের জন্য কাজ করেন, দেশকে ভালোবাসি, দেশ আমার মাটি, মাটি আমার। আমরা একটি কথা, বিদেশে যারা আমরা আছি সবাই যান, দেশকে ভালোবাসেন, দেশ বাংলাদেশ আমার, ছোট্ট একটা মান, আই এম ফ্রম বাংলাদেশ, আই ফিল প্রাউড যে আমি বাংলাদেশি, আমেরিকা আছি। বিদেশের মাঠে আমরা প্রবাসীদেরকে, যারা বিদেশি যারা আছে ওদেরকে বলছি বাংলাদেশ তারা জানে কি। এই মতো যারা বিপদ ছড়াচ্ছে সেইটা বাংলাদেশকে চায় না, সরকারকে চায় না, ওরা মিথ্যা তথ্যপত্র দিয়ে এগুলো করতেছে। আমার ভাই ভালো বলতে হবে দেশ থেকে যারা কি আসছে। ধন্যবাদ ভাই। নজিব ভাই, এই যে ওই ভাই বললেন, সিরাজ ভাই বললেন, টনি বললেন যে কারা করছে, তো যারা করছে তাদেরকে প্রপারলি কেন আইনের আওতায় আনা হচ্ছে না? আপনাকে ধন্যবাদ। না, প্রপারলি আইনে আনা হচ্ছে না কথাটা সম্পূর্ণ সঠিক নয়। অতীতে যারা ঘটনা ঘটিয়েছে, বিভিন্ন হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা কি সরকারের ক্ষমতা নাই তাদেরকে বিচার করার? হ্যাঁ, সেগুলো তদন্ত হচ্ছে, তদন্ত হয়েছে, অনেক বিচারের সম্মুখীন হয়েছে। সেটা সঠিক না যে হচ্ছে না তা না। আগে ব্লগার যারা হত্যা করেছিল, রাজীবকে অন্যান্য যে হত্যা করেছিল, তাদেরকে তদন্তের মাধ্যমে চার্জশিট দেওয়া হচ্ছে, বিচার চলে আসছে। আপনাদের বিচারও হচ্ছে, তদন্ত হচ্ছে। আপনারা জানেন, এক সুষ্ঠু বিচারের জন্য, নিরপেক্ষ বিচারের জন্য এবং সুষ্ঠু সাক্ষী নেওয়ার জন্য সে সময়ের প্রয়োজন। তাড়াহুড়ো করে যদি কোনো তদন্ত শেষ করতে চান, তদন্ত ভুল হবে, ভুল চার্জশিট হবে, সঠিক বিচার পাবে না। তো সরকারের ভাবমূর্তি আরো নষ্ট হবে এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা ধ্বংস হবে, স্বাধীন বিচার ধ্বংস হবে, মানুষরা খারাপ হবে। অতএব অনেক সময় দেখা যায় অনেক সাক্ষী সাজাতে পাওয়া যাচ্ছে না। সাক্ষী সংগ্রহ করার জন্য, সাক্ষী নেবার জন্য, তদন্তের জন্য সময়ের প্রয়োজন থাকে। যদিও আমাদের সিআরপি আছে, সঠিক সময়ের তদন্ত শেষ করতে হবে, কিন্তু নানা কারণে, নানা উপায়, নানা বাধাগ্রস্তের কারণে অনেক সময় আলামত ধ্বংস করে ফেলা হচ্ছে, অনেক কাগজপত্র ধ্বংস করা ফেলা হচ্ছে। এই কারণে তদন্ত শেষ এগুলো করতেছে যারা আমাদের হামলা করছে, যারা আমাদের ভালো চায় না, যারা হত্যা ঘটাচ্ছে এবং যারা তাদের পিছন থেকে সহযোগিতা করছে, যারা আমরা দেখতে পাচ্ছি না, পিছন থেকে যারা সহযোগিতা করে এই হত্যা ঘটাচ্ছে, তারা এগুলো বাধাগ্রস্ত করছে। এই জন্য দেরি হচ্ছে। এবং এই সরকার যে মতো আছে স্বাধীন বিচার ব্যবস্থা হচ্ছে। আপনারা দেখেছেন যুদ্ধবিধি বিচার কি নিরপেক্ষ ভাবে হচ্ছে সারা বিশ্ব। আমাদের সিরাজ ভাই বললেন যে বিচার ব্যবস্থা কি আরো ঢেলে সাজানোর কথা তিনি বললেন। না, ঢেলে অনেক ঢেলে সাজানো হয়েছে এবং কিছু আইন আমরা পরিবর্তন করেছি। যুদ্ধবিধি বিচারের ব্যাপারে আমরা কিছুটা নতুন আইন সংযোজন করেছি। যেমন বলা হয়েছে, যদি কোন যুদ্ধাপরাধীর সাজা যদি কম দেওয়া হয়, কিভাবে এই জন্য আপিল করা যাবে কিনা সেই পর্যন্ত আইন মন্ত্রণালয় থেকে নতুন আইন প্রণয়ন করা হয়েছে। সেভাবে আপিল করা হয়েছে, সেভাবে আপিল ফাইল হয়েছে, সেটা এখন শুনানি পর্যায়ে রয়েছে। অতএব তা না, আমাদের ঢালে নতুন আমরা আইন প্রণয়ন করছি আমাদের বিচার ব্যবস্থা সুষ্ঠু এগিয়ে নেবার জন্য, নিরপেক্ষের জন্য। সেভাবে এগিয়ে যাচ্ছে, সেভাবে আমরা এগোচ্ছি এবং তাড়াহুড়ো করে কোনো কিছু এগিয়ে হওয়া যায়। এই যে আমাদের দেশ তো সেরকম ভাবে না, ওয়েস্টার্ন কান্ট্রির মতো না। আমাদের দেশে অনেক কিছু ল্যাকিং রয়েছে, কিছু অভাব রয়েছে, বাধা বিপত্তি রয়েছে, অনেক সহযোগিতা করছে না। আপনি জানেন যে সেই সব বাধা বিপত্তি দূর করে, সেগুলো মোকাবিলা করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সংস্থা সেভাবে এগিয়ে যাচ্ছে, কাজ করছে। আপনি সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আপনি আরেক কথা না বললে নয় যে আমরা যে যুদ্ধবিধি বিচার হয়েছে, সত্যি কথা, বিশ্বে এরকম নিরপেক্ষ বিচার হয়েছে কিনা আমার জানা নেই। সেই যখন বিচার ট্রায়াল হয়েছে, সারা বিশ্বের সাংবাদিকরা অনেক গেছে, সব দেখেছে কিভাবে সাক্ষী নেওয়া হচ্ছে, কিভাবে বিচার হচ্ছে, কিভাবে শুনানি হচ্ছে, ওপেন ভাবে দেখা হচ্ছে। কেউ কোনো খারাপ বলতে পারবে না যে নিরপেক্ষ বিচার হয়নি। ইচ্ছা করলে সেটা সাময়িক ট্রায়াল মাধ্যমে বিচারটা শেষ করতে পারতেন, যুদ্ধের বিচারের মাধ্যমে শেষ করতে পারতেন, অন্যভাবে করতে পারতেন, একটি নতুন আইন প্রণয়নের মাধ্যমে শেষ করতে পারতেন। সেটা করেনি। উনি শেখ হাসিনা বলেছেন, না আমি সাধারণ বিচারের মাধ্যমে, সাধারণ যে আইন রয়েছে সেইভাবে করবো, আমি বিচার যে কোনো প্রশ্ন না হতে পারে সেইভাবে করেছি। এবং সেই আলোকেই আপনার সাক্ষী হয়েছে, শুনানি হয়েছে, সব ওপেন কোর্ট ছিল, সকল সাংবাদিক দেখেছে, দেশীয় সাংবাদিক দেখেছে, সারা বিশ্ব দেখেছে, কেউ প্রশ্ন তুলতে পারেনি যে এরকম জোর জবরদস্তি ভাবে, নিরপেক্ষহীন ভাবে কোন বিচার করা হয়েছে। সাক্ষীতে সেভাবে নেওয়া হয়েছে, আলামত সেভাবে প্রডিউস করা হয়েছে, সেভাবে আলামত এক্সিবিট হয়েছে, সাক্ষীতে দেওয়া হয়েছে। তারপরে অনেক সাক্ষীকে তারা বাধা করেছে, যুদ্ধাপরাধীর লোকজন, জামাত বিজেপির লোকজন সাক্ষী জেনে আসতে না পারে, তারপরে সেই সাক্ষী আনা হয়েছে, অনেক বাধা সাহসের মাধ্যমে এই বিচার করা হয়েছে। এই জন্য জনসাকে ধন্যবাদ জানাই, এই সরকারকে ধন্যবাদ জানাই। শুধু এই যুদ্ধবিধি বিচার শুধু বাংলাদেশে হয়নি, নাচিতে হয়েছে,
লুক্সেমবার্গ বিচার হয়েছে, যদিও বেশি সারা বিশ্বে অনেক দেশে হয়েছে, সেই আলোকে ফেলে হয়েছে। অতএব কেউ বলতে পারবে না যে এটা স্বাধীনভাবে হয়নি, নিরপেক্ষ বিচার হয়েছে এবং এই বিচারের প্রতি সবাই সন্তুষ্ট, এভাবে কেউ আপত্তি করতে পারেনি। এবং জানেন যে আপিলের ব্যবস্থা ছিল না বিচার সেটা এই শেখ হাসিনা বলছে না, আপিলের ব্যবস্থা থাকতে হবে, আমরা নির্ভীক বিচার চাই। কিন্তু প্রশ্ন করতে না পারে, প্রশ্ন বিদ্ধ হতে না পারে, সেই আলোকে আপিলের ব্যবস্থা করেছে, সেই আলোকেই আপিল হয়েছে, আপিলের শুনানি হয়েছে, সেইভাবে রায় হয়েছে, সেইভাবে বাকি ব্যবস্থা করা হয়েছে। এখন নজিবে সর্বশেষ বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে, সর্বশেষ আপনি জানেন যে আপনি যেটা বললেন যে গুলশান হামলার পরে আগেও কিছু ঘটনা ঘটেছে, এগুলো আসলে কিভাবে এই নিয়ন্ত্রণ করা যায় বা বাংলাদেশ থেকে নির্মূল করা যায়? এইটা নিয়ন্ত্রণ শুধু একা এই সরকারের পক্ষে সম্ভব নয়। এই জন্য জনগণের দরকার, জনসহযোগিতা দরকার, বিরোধী দলের দরকার। আমি না বলে পারছি না, বিরোধী দলের এই সাথে যে সব সহযোগিতার সঙ্গে আছে, তারা বিরোধী দলের সহযোগিতা করছে না, দেখছি তারা তার মুখে আসছে দেয়, বাস্তবে আসতে দেয়। সত্য কথা না বলে পারলাম না আমি, আমরা দেখে থাকি, দেখেছি কি করছে তারা, আমরা জানি। আপনার ইসরায়েলের সুবিধা মাসুদের সাথে কিভাবে যোগাযোগ করে, এটা মেনে নেওয়া যায় না যে ইসরায়েলরা শিশুদের হত্যা করছে, প্যালেস্টাইনে মানুষদের হত্যা করছে, যারা মুসলমানদের হত্যা করছে দেখবেন আপনারা, যারা যে ইসরায়েলের সাথে আমাদের কর্তৃক সম্পর্ক নেই, অনেকেই নাই, সেই দেশে মোদীর সাথে কিভাবে ভারতের তারা একটি দলের বিএনপি দলের একজন নেতা কিভাবে যোগাযোগ করলেন, কেন করেছে? এই যে এই জঙ্গি হামলার জন্য, সন্ত্রাস সৃষ্টি করবার জন্য, এই জন্য তারা করেছে। এমন চাঁদের হাত রয়েছে আমি মনে করি, আবার তাদেরকে খুঁজে বের করা হোক। সুতা কোথায় জনতে বলছে, সুতা কতদূর আছে আমি বের করে ছাড়বো, ইনশাল্লাহ সুতা বের হবে। এই যে সব সহজে দরকার, দূর সেই দিন সামনে আছে ইনশাল্লাহ, দেশ এগিয়ে যাচ্ছে, যাবে ইনশাল্লাহ। আমরা আজই দেখছি এই সমস্যা মোকাবিলা করে আমাদের যেতে হবে। এই বাধা বিপত্তি সরকার এগিয়ে যাচ্ছে, যেটা ভাবা যায় না। আমি বলবো এই শেখ হাসিনা মতো মানুষ জন্যই সম্ভব হয়েছে, মানে সম্ভব হতো না, সব মোকাবিলা করে দেশ কেউই হয়ে গেছে। পদ্মা সেতু খেয়াল করেন যে পদ্মা সেতু কত ষড়যন্ত্র হয়েছিল, দেশ কি ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু পদ্মা সেতু হচ্ছে, এগিয়ে যাচ্ছে, 40% কাজ হয়েছে পদ্মা সেতু, অবাক হওয়ার মতো। আমরা অনেক ছেড়ে চাচ্ছে না, দেখছেন তো, যারা মারা গেছেন তারাও পদ্মা সেতুর সাথে ছিল, ইটালি ছিল, যেমন ছিল যে আপনার মেট্রো ট্রেনের যেমন পরিস্থিতি ছিল, তাকে হত্যা করেছে। কি দেখতে পেরেছেন, তারাই বাধা করছে, তারা বাধা করছে, তারা চায় না মেট্রো হলে দেশ আরো যোগাযোগ ব্যবস্থা, আরো জানেন যোগাযোগ ব্যবস্থা দেশের উন্নয়নের একটি বিরাট শক্তি, মাধ্যম, উপায়। সুস্থ যোগাযোগ ব্যবস্থা দেশ এগিয়ে যেতে পারে না। সেই মেট্রো ট্রেনের ব্যাপারে যে যেমন পরিস্থিতি ছিল, হত্যা করেছে, তাকে মারা হচ্ছে। কোন দিনে? পবিত্র রমজানের দিন, পবিত্র রমজান মাস, সংযমের মাস, মাস, সেখানে হত্যা করছে। এটা মেনে নেওয়া যায় না। ইনশাআল্লাহ আগামীতে এটাদের বের করা হবেই হবে, সেই দিন সামনে বহু দূর না। এই জন্য সকল সহযোগিতা দরকার, দেশবাসী দরকার, মানসিকভাবে সহযোগিতা দরকার। ইনশাআল্লাহ সেটা মোকাবিলা করবো, দেশ এগিয়ে যাবে, এই আমি আশা ব্যক্ত করছি আপনাকে। সিরাজ ভাই, যে বিষয়টা যে আসলে এই স্বীকার করুক আর না করুক, যে আমরা দেশে যে ঘটনাগুলো ঘটছে, এগুলা কেউ বলছে আইএসএস করছে বাইরে থেকে, তারা ঘটনা ঘটার পরেই তারা বিবৃতি দিয়ে দিচ্ছে, সরকার থেকে বলা হচ্ছে আইএস নেই। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলা কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে এগুলো মোকাবেলা করা যায়, নির্মূল করা যায়? দেখুন, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। আসলে বাংলাদেশের মানুষ খুব গভীর উদ্বেগের সহিত আমরা লক্ষ্য করছি যে শুধু বাংলাদেশেই না, এই যে আইএস এর কথা, আইএস এর কোন অস্তিত্ব আছে বলে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। তবে বাংলাদেশ সহ আমেরিকা সহ বিভিন্ন দেশে যে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটছে, সৌদি আরব সহ, আমার মনে হচ্ছে যে এগুলো একই সূত্রে গাথা আছে, এটা বটে, তবে সেটা আইএস না। আমাদের বাংলাদেশের যে উন্নয়ন, এই কার নেতৃত্বে হচ্ছে, এটা দেখতেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে, আর আমেরিকা বারাক ওবামার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। তো আসলে কিছু কিছু সমাজে, প্রত্যেকটা সমাজেই, সারা বিশ্বের প্রত্যেকটা সমাজে আমি মনে করি যে কিছু কিছু লোক থাকে যে কারো ভালো হোক এটা তার কাছে ভালো লাগে না। এই একটা কুচক্রী মহল, কিছু আন্তর্জাতিক পর্যায়ে লবিস্ট তাদের থাকে, এই লবিস্টদের সাথে তারা লিয়াজো মেনটেন করে কিছু টাকা ওখান থেকে নিয়ে কি করা যায়, যে এইটাকে বাধাগ্রস্ত করতে হলে তোমাকে এই ঘটাতে হবে। যেমন আমি একজন বরেণ্য রাজনীতি ব্যক্তিত্ব, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব উনি ছিলেন অনস আপন এ টাইম। আমি তার নেতৃত্বে বিভিন্ন ডিস্ট্রিক্টেও ঘুরে বেড়াইছি, যখন সে অর্গানাইজিং সেক্রেটারি বাংলাদেশ আওয়ামী লীগের ছিল, মাহমুদুর রহমান মান্না। মাহমুদুর রহমান মান্নার মতো একজন নেতা যখন সাদেক হোসেন খোকার সাথে আলাপ করে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2-4টা লাশ ফেলায় দিতে বলে, Right. তখন Same. এটা নিন্দা করার ভাষা আর নাই। আমি অন্তত খুঁজে পাই না। এটা মাহমুদুর রহমান মান্না, আমি মনে করি ওনাকে পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ হিসেবে আমি জানতাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদচারণা ছিল, তার নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বের প্রতি আমরা সকলেই অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলাম। বাট উনি নিঃসন্দেহে অনেক ছোটখাটো একটা লোভের বশবর্তী হয়ে এই ধরনের পরিকল্পনার কথা কিন্তু উনি ব্যক্ত করেন না। নিশ্চয়ই এর অন্তরালে এমন বেশি বেশি স্বপ্ন ওনাকে দেখানো হয়েছিল, সেই স্বপ্নে বিভোর হয়ে উনি চিন্তা করেছেন যে না, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করলে আমি এভাবে লাভবান হব, আমার অন্যান্য এজেন্সিগুলো এভাবে লাভবান হবে, যার জন্য এইরকম ঘটনা উনি একটা প্রস্তাব দিতে পারছে। তো আমি মনে করি বাংলাদেশের যে সাম্প্রতিক ঘটনা, এটাও এরকম একটা ঘটনার পুনরাবৃত্তি, এবং এর মাধ্যমে আমার বন্ধু লার্নেড ডেপুটি অ্যাটর্নি জেনারেল মিস্টার নজিবুর রহমান যেভাবে বলেছেন একবার প্রত্যক্ষ জামাত বিএনপির কথা, আমি এভাবে প্রত্যক্ষভাবে না বললেও আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশের অন্তরালে যিনি এই জাতীয় ধ্বংসাত্মক রাজনীতির স্রষ্টা, এবং সেটা হলো আমাদের মরহুম জিয়াউর রহমানের সাহেবের স্ত্রী বেগম খালেদা জিয়া। আমি স্পষ্ট করেই বলতে চাইছিলাম না, বাট ওনাকে, উনি যত সন্ত্রাস, যত নির্মল, যত মানুষ মেরে, মানুষ পুড়িয়ে হত্যা করার মতো রাজনীতি উনি করে, উনি কি চায়? শুধুমাত্র একটা ক্ষমতার মসনদে উনি বসার জন্য, যে কিভাবে অতীতের মতো তার এক পুত্র জান্নাতবাসী হয়ে গেছে, আমি দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, সে সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না। আরেক পুত্র উনি সম্পদের পাহাড় গড়ে কিভাবে সে মালয়েশিয়া একটা টাইম স্কোয়ারের মতো একটা বিল্ডিং, 170 তলা বিল্ডিং উনি স্টার্ট করেছেন, এবং এইটা 100 তলার মতো পৌঁছে গেছে, আমি স্বচক্ষে দেখার সৌভাগ্য হয়েছে। এবং সেখানে এই তার বিল্ডিংটায়, টাইম স্কোয়ার বিল্ডিংটায়, এই মিস্টার তারেক রহমানের তত্ত্বাবধানে, ওখানে বাদল নামে একজন আছেন, ওটার দায়িত্বে আমি দেখে আসছি, তার সাথে কথাও বলে আসছি। সেখানে এমন কোন বিশ্বের জুয়া থেকে শুরু করে এবং বার, ডান্স ক্লাব থেকে শুরু করে এমন কোন অ্যামিউজমেন্ট নাই যে সেখানে সে করে নাই, এবং এটা করতে 1-2 হাজার কোটি টাকায় হয়েছে বলে আমি মনে করি না। এবং সেই বিল্ডিংটায় যে পাথরগুলো বসানো হয়েছে, এই পাথরগুলো একবার বিশ্বের সর্বাধুনিক দেশের রিফাইনারি করা সেই পাথর দিয়ে সেই বিল্ডিংটা উনি করেছেন। একটা মানুষের জীবনে, একটা পরিবারের জীবনে কত বেশি সম্পদ প্রয়োজন হয়, এটা আমি ভাবতে গেলে অবাক লাগে। যে আমাদের এই দেশের রাজনীতির যে প্রথাটা, রাজনীতি, একটা লোক এখানে আসছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার অস্তিত্ব দেখতে হবে, তার অতীত দেখতে হবে। যে নেতার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, বাংলাদেশের মানচিত্র পেতাম না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই পিতার সন্তান, যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা, সে এই দেশটাকে, এই দেশের মানুষকে তার নিজের সুখ দুঃখকে বিসর্জন দিয়ে সে স্বপ্ন দেখেছে যে আমি বাংলাদেশের এই মানচিত্রটাকে, বাংলাদেশের এই মানুষগুলোকে, বাংলাদেশের অসহায় জনগোষ্ঠীকে আমি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাবো। এই হলো তার একমাত্র ব্রত। একবার শেষ পর্যায়ে আমি শেষ করছি 1 মিনিটে, এবং আমি বলবো জননেত্রী শেখ হাসিনার যে নেতৃত্ব, ওনার যে সততা, এইভাবে আমরা আসলে তাকে সহযোগিতা করতে পারছি না। ওনার আরো যারা কম্পোনেন্ট আছেন, তারা যদি এভাবে সহযোগিতা করে সৎভাবে, এবং বিশেষ করে বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সি গুলো, যদি আজকে আমি আমেরিকায় এসে কত বেশি বিমোহিত হলাম এই দেশের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা দেখে এবং সততা দেখে, যদি আমাদের বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো এবং অন্যান্য সরকারি সংস্থাগুলো যদি জননেত্রী শেখ হাসিনার এই স্বপ্নকে সফল বাস্তবায়ন করার জন্য সততার সহিত, নিষ্ঠার সহিত, দক্ষতার সহিত যদি আগায় নিয়ে যায়, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানচিত্র সারা বিশ্বের বুকে অচিরেই খুব ভালো অবস্থানে আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ। আমরা শেষ করবো, এই কিভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায়, প্রবাস থেকে আসলে আর কিভাবে সহায়তা করা যায় প্রবাসীদের? প্রবাস থেকে আমরা অ্যাকচুয়ালি সরকারকে সহযোগিতা অবশ্যই করছি, করে যারা কিভাবে বলতেছেন, আসলে আমরা এখান থেকে তো বিভিন্ন ধরনের যারা বিভ্রান্তকারী আছে, সরকারের বিরোধিতা যারা কাজ করছে, ধরেন যারা এখানে যারা পয়সা অর্থনীতি যারা কাজ করে, মানে যারা কি বলে সলভেন্ট, তাদেরকে আমরা বলি যে তোমরা দেশে যাও, দেশে কাজ করো, দেশে কিছু ব্যবসা বাণিজ্য করো, দেশের কাজ হবে, দেশে কিছু লোকজন বেকারদের কাজ হবে। আমরা এইভাবে জিনিসগুলিকে চেষ্টা করতে যাওয়ার জন্য। কিছু এক ধরনের বিশৃঙ্খলাকারী লোক যারা দেশকে চায় না, তারা সবসময়
বিভিন্নভাবে বিভ্রান্ত করে দেশকে পিছানোর চেষ্টা করতেছে। তবে এরপরে আমরা এখান থেকে সরকারকে যত সাহায্য সহযোগিতা করার আমরা করে যাব। আমরা চাই এই সরকার জনগণের সরকার, এটা কোনো দল না। আসলে অ্যাকচুয়ালি এই আওয়ামী লীগ নাম কিন্তু সিম্বল নাম। তার নেত্রী যে একজন প্রধানমন্ত্রী যেভাবে নামাজ রোজা করে, আপনারা জানেন না, দেশ জনগণের জন্য, দেশের জন্য সে তার সবকিছু হারিয়েছে। সে লোক এই দেশকে বাঁচাবার জন্য আমরা যা করা করবো। যারা ক্ষতি করতে চাচ্ছে, বাধাগ্রস্ত করছে, কেউ করতে পারবে না, উপরে আল্লাহ তাআলা আছে। যেই জন মহিলাকে 25 বার হামলা করে আল্লাহ তাআলা বাঁচিয়ে নিয়ে আসছে, কেউ তারে মারতে পারে একমাত্র আল্লাহ ছাড়া। তাকে দোয়া করবেন, আমরা চাই তার জন্য। দেশকে দোয়া রইল এবং আগাম সবাইকে প্রবাসে বাংলাদেশে ঈদ মোবারক জানাই। আমরা শেষ করবো নজিব ভাই, আপনাকে দিয়ে শেষ করবো। আপনার যুক্তরাষ্ট্রে সিরাজ ভাই বললেন যে এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী সবকিছু মিলিয়ে দেখে উনি অভিভূত হয়েছেন। আপনি এখানে আসার আসলে এবার উদ্দেশ্যটা কি, সফরের উদ্দেশ্যটা কি, এবং এখান থেকে কি নিয়ে যাচ্ছেন বাংলাদেশে? আচ্ছা, আমার উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য, আমার মেইনলি আমি বিভিন্ন দেশ আমি ঘুরেছি। বিভিন্ন দেশ সম্পর্কে, দেশের গণতন্ত্র সম্পর্কে, সামাজিক ব্যবস্থা সম্পর্কে, তাদের সার্বিক অবস্থান জানার জন্য আমি বিভিন্ন দেশ ঘুরেছি। ইতিমধ্যে ঘুরেছি, এশিয়ার মধ্যে এরকম ঘুরেছি। সর্বশেষ আমি এখানে আসতে বাধ্য হচ্ছি যে আমেরিকা হচ্ছে সবচেয়ে বড় একটা ডেমোক্রেটিক কান্ট্রি। এই দেশ এই তাদের ডেমোক্রেসি সকল দেশের মডেল। আমি সেটা অভিভূত হয়ে আমি এই দেশে আসতে এবং আমি বাধ্য হচ্ছি। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক ব্যবস্থা আমি দেখি আমি মুগ্ধ হয়েছি। সত্যি কথা যে সব কিছু নিয়মের ভিত্তিতে চলছে, নিয়মমাফিকভাবে এগিয়ে যাচ্ছে, এটার প্রতি আমি শুনে খুব মুগ্ধ হয়েছি। আশা করব যে এই আমেরিকার যে সামাজিক ব্যবস্থা, আমেরিকার যে গণতন্ত্র ব্যবস্থা, আমেরিকার যে গণতান্ত্রিক আইনশৃঙ্খলা যে ব্যবস্থা, এটা হয়তো আমাদের দেশে যদি আমরা সবাই অনুসরণ করতে পারি, তেমন অনুকরণ করতে পারি, অবলম্বন করতে পারি, যদি ফলো করতে পারি, ইনশাআল্লাহ আমাদের দেশ আরও এগিয়ে যাবে, আমাদের দেশের মানুষ ভালো থাকবে, আমরা বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। এই আশা আমি ব্যক্ত করে আমি বাংলাদেশে আমি নিয়ে যাব। এটা বলে শেষ করছি। সর্বশেষ আমি বলবো, আমি মিলিয়ন টিভিকে আমি আন্তরিক ধন্যবাদ দেবো। উনি কষ্ট করে আমাদেরকে এনে সাক্ষাৎকার নিচ্ছেন, কিছু কথা বলছি, দেশের কথা বলছি, মানুষের কথা বলছি, আমেরিকাবাসীর কথা বলছি। আমি মুগ্ধ। বিশেষ সাক্ষাৎ সেলিম ভাইকে আমি ধন্যবাদ জানি, ওনাকে বাংলাদেশে এই অনুষ্ঠান থেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, সকলকে ঈদমোবারক জানাচ্ছি, এবং এমটিভির সকল কলা কৌশলী সকলকে আমি ঈদমোবারক জানাচ্ছি। তাদেরকে আমি ঢাকা আসার জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে তাদেরকে আমি দাওয়াত দিয়ে গেলাম। আশা করবো ঢাকায় আমরা যাবেন, দেখা হবে, আমার সাথে আমি মত বিনিময় করবো। এই বলে আমি শেষ করছি। খোদা হাফেজ। আমি সর্বশেষ ধন্যবাদ জানাই। নজিব আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমরা এখানে শেষ করি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মিলিনিয়ামের সঙ্গে থাকুন।